বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভিডিও ক্লাসে উপস্থিত সকল শিক্ষার্থীকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো এবং প্রত্যেকে নিজ নিজ বাড়িতে নিরাপদে অবস্থান করছো। কোভিড-19 কারণে আমাদের গোটা বিশ্বজগৎ একটা ভয়ঙ্কর মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। লাশের মিছিলের জন্য শেষ হচ্ছে না। বিশ্বের বড় বড় নেতৃস্থানীয় ব্যক্তিরা কি করবে আজ দিশেহারা। তাদের স্বাভাবিক জীবন বিপর্যস্ত হয়ে গেছে, তাদের জীবনে নেমে এসেছে স্থবিরতা। গোটা বিশ্ব একটা মহাক্রান্তিকালের মধ্য দিয়ে অতিক্রম করছে। ঠিক সেই মুহূর্তে আমরা তোমাদের সাথে অনলাইন ভিডিও ক্লাসে লেখাপড়ায় ব্যস্ত, এবং এটি সম্ভব হয়েছে একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত ও মেহেরবানিতে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্ব ও দিক নির্দেশনায়, এবং তারই সুযোগ্য নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পড়ালেখায় কিছুটা হলেও গতি ফিরিয়ে আনতে এই অনলাইন ভিডিও ক্লাসের আয়োজন করেছে। এবং তারই ধারাবাহিকতায় আমি জনাব এটিএম এ মুজাহিদুল বাশার, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, হিসাব বিজ্ঞান বিভাগ, খুলনা সরকারি মহিলা কলেজ, খুলনা, তোমাদের এই অনার্স তৃতীয় বর্ষের এন্টারপ্রিনারশিপ কোর্সটি পড়ানোর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক রিসোর্স পার্সন হিসেবে মনোনীত হয়েছি। যার কারণে আমি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং তোমাদের সাথে এই দুর্যোগকালীন সময়ে ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আমার এন্টারপ্রিনারশিপ কোর্সের আজকের 12তম লেকচার, অর্থাৎ আজকে আমাদের এই শেষ লেকচার। এই কোর্সটি পড়ানোর জন্য আমরা আমাদের যে নির্ধারিত 12টি কোর্স, সেই 12টি কোর্সের আজকের সর্বশেষ কোর্স, এবং এটি আমাদের নবম অধ্যায় ব্যবসায় পরিকল্পনা লিখন। এবং আমাদের যে সর্বশেষ যে চ্যাপ্টার, এখানে আমাদের সিলেবাসের সুনির্দিষ্ট কোনো কন্টেন্ট দেওয়া হয়নি। এখানে আমরা মূলত টার্ম পেপার তৈরি যে 20 মার্কস, যেটাকে আমরা যখন ইউনিভার্সিটিতে পড়েছি তখন এটাকে আমরা টার্ম পেপার হিসেবে দেখেছি। এখন তোমাদের সিলেবাসে যেটি বলা হয়েছে অ্যাসাইনমেন্ট ফর ইন্টারনাল ইভ্যালুয়েশন, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় যে অ্যাসাইনমেন্ট সিস্টেম চালু করেছে 20 মার্কের জন্য, যেটি তোমরা একটা প্রজেক্ট প্রোফাইল তৈরি করে তোমাদের অধিভুক্ত যে কলেজে তোমরা অনার্স পড়ো সেই ডিপার্টমেন্টের স্যারেরা তোমাদেরকে একটা গ্রুপ করে দিবেন, এবং সেই গ্রুপের মাধ্যমে তোমাদের অ্যাসাইনমেন্ট ঠিক করে দিবেন কিভাবে তোমরা এই অ্যাসাইনমেন্টটা তৈরি করবা, এবং সেইটি তৈরি করে তোমাদের স্যারদেরকে জমা দিলে স্যারেরা সেটা ইভ্যালুয়েট করবে, মূল্যায়ন করবে, এবং তার ভিত্তিতে তোমাদেরকে নাম্বার দেওয়া হবে 20 নম্বরের মধ্যে। সেটি জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদের যে কোর্স আছে তার সাথে অ্যাটাচড করে দিবে। তো আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি তখন বিশ্ববিদ্যালয় এটির নাম ছিল টার্ম পেপার, অর্থাৎ বিশ্ববিদ্যালয় সিস্টেমে এখানে একই সিস্টেমে আমাদের টিচারদের ভাগ করে দেওয়া হতো। সকল শিক্ষার্থীদেরকে মোটামুটি 20-25 জন কে একটা গ্রুপ করে টিচারদের দায়িত্বে দেওয়া হতো। টিচারদের সাথে আমরা যোগাযোগ করে তারা আমাদেরকে রিসার্চ প্রপোজাল বা প্রজেক্ট প্রোফাইল কিভাবে তৈরি করতে হয় সেটার একটা প্রস্তাবনা স্যারদেরকে আমরা দিতাম, এবং সেই অনুযায়ী
স্যারেরা এই আমাদেরকে গাইডলাইন দিত, সেই গাইড অনুযায়ী আমরা এই অ্যাসাইনমেন্ট তৈরি করে বা এই টার্ম পেপার তৈরি করে স্যারদের কাছে জমা দিলে স্যারেরা ইভ্যালুয়েট করত। পার্থক্য হলো এই যে জাতীয় বিশ্ববিদ্যালয় অ্যাসাইনমেন্টটা তৈরি করার জন্য তোমাদেরকে একটা টপিক দিয়ে দেয়, আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা টার্ম পেপারের জন্য আমাদেরকে একটা টপিক তৈরি করে দেয়। সেই টপিকের ভিত্তিতে আমাদেরকে বিভিন্ন প্রজেক্ট, যেরকম কাউকে ব্যাংকে পাঠানো হয়, কাউকে বিভিন্ন এনজিওতে পাঠানো হয়, আশা, কারিতাস, তারপরে আমাদের যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সহ বাংলাদেশ চিনি খাদ্য শিল্প কর্পোরেশনের বিভিন্ন প্রতিষ্ঠান, সিমেন্ট কারখানা, অর্থাৎ এখানে প্রকৃত ভাবে কিভাবে তারা তাদের অ্যাকাউন্টিং প্রসিডিউর মেনটেন করে, কিভাবে তাদের প্রোডাকশন করে, কিভাবে মার্কেটিং করে, কিভাবে ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস গুলো সম্পন্ন করে, এইগুলোর উপরেই আমরা বাস্তবে সেখানে যে কাজ করে আসতাম 10, 12, 15 দিন, এবং সেখান থেকে যে তথ্যপত্র আমরা নিয়ে আসতাম সেইগুলো স্যারদের সাথে বসে কম্পাইল করে সেইগুলা আমরা প্রেজেন্ট করতাম। এটাই হলো বিশ্ববিদ্যালয়ের টার্ম পেপার তৈরির বিষয় ছিল। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় যাই হোক মোটে হলেও শুরু করেছে যে তারা অ্যাসাইনমেন্ট সিস্টেম, অর্থাৎ কিভাবে একটা অ্যাসাইনমেন্ট তৈরি করতে হয়, কিভাবে একটা বিজনেস প্রপোজাল তৈরি করতে হয়, কিভাবে একটা বিজনেস প্ল্যানকে সাকসেসফুল করার জন্য আমাদের একটা প্রোফাইল তৈরি করতে হয়, সেটা আমরা শিখব। এখন আমাদের এই রাইটিং এ বিজনেস প্ল্যানে স্পেসিফিক কোনো কন্টেন্ট দেওয়া হয়নি, আমি আগেই বলেছি। অর্থাৎ এখানে 20 মার্কের একটা অ্যাসাইনমেন্ট তৈরি করতে দেওয়া হবে, অর্থাৎ তোমাদেরকে একটা প্রজেক্ট প্রোফাইল বা বিজনেস প্ল্যানের প্রজেক্ট প্রোফাইল কিভাবে তৈরি করতে হবে সেটা দেওয়া তোমাদের তৈরি করে স্যারদেরকে দিতে হবে, এবং স্যারেরা সেইটার উপরে ভিত্তি করে তোমাদের নাম্বার দিবেন। তো আমরা এই ব্যবসায় পরিকল্পনা লিখন বা রাইটিং এ বিজনেস প্ল্যান তৈরি করতে গেলে আমাদের এটা কি দরকার, কেন দরকার, কিভাবে তৈরি করতে হয়, এর বিবেচ্য বিষয়গুলো কি কি, ডিটেলস একটু আলোচনা করে নেই, তাহলে আমরা একটা কাল্পনিক বিজনেস প্ল্যান কিভাবে তৈরি করতে হবে সেটা দেখব। তো আমরা আলোচ্য বিষয় হিসেবে কিছু বিষয় এখানে রেখেছি, যদিও সিলেবাসভুক্ত এখানে স্পেসিফিক কিছু নাই, তথাপিও একটা বিজনেস প্ল্যান তৈরি করতে গেলে যে বিষয়গুলো আমাদের দরকার হবে সেগুলো আমরা একটু সংক্ষেপে আলোচনা করে নিয়েই আমরা একটা কাল্পনিক বিজনেস প্ল্যান কিভাবে তৈরি করতে হয় সেটা দেখব। তো ব্যবসায় পরিকল্পনার সংজ্ঞা, গুরুত্ব, পরিকল্পনার পদক্ষেপ, কিভাবে কাঠামো, পরিকল্পনা তৈরি বিবেচ্য বিষয় এবং কাল্পনিক তথ্যের সাহায্যে কিভাবে একটা ব্যবসায় পরিকল্পনা তৈরি করা যায় তার একটা নমুনা আমরা দেখব। তো আমরা একটু ব্যবসায় পরিকল্পনা আসলে আমরা একটু দেখে নেই। ব্যবসা পরিকল্পনা হলো একটা লিখিত দলিল যা প্রস্তাবিত ব্যবসা প্রতিষ্ঠানের সকল দিক অঙ্কিত থাকে। অন্যভাবে বলা যায়, ব্যবসা পরিকল্পনা হলো ভবিষ্যতে যে ব্যবসা করা হবে তার প্রকৃতি নির্ধারণ এবং পণ্য বা সেবা কিভাবে এবং কি পরিমাণে উৎপাদন করা হবে, কি ধরনের বাজার কৌশল ব্যবহার করা হবে, কতটুকু বাজার আমি দখল করব, কারণ আমার আগেই তো টোটাল 100% মার্কেট কারো না কারোর দখলে আছে। সুতরাং আমি যখন একটা বাজারে নতুন করে করতে চাবো, তখন আমি সেই বাজারের কতটুকু দখল করব সেটা আগেই লক্ষ্য লক্ষ্য স্থির করে নিতে হবে। কি পরিমাণ মুনাফা করতে হবে, কি পরিমাণ বিক্রয় করতে হবে, সাংগঠনিক কাঠামো কি হবে, ঝুঁকি কিভাবে মোকাবেলা করা হবে, প্রয়োজনীয় শ্রমশক্তির যোগান কোথা থেকে আসবে ইত্যাদি সম্পর্কে অগ্রিম চিন্তা করা বা তার এই কর্মসূচির একটা পরিষ্কার চিত্র হচ্ছে বিজনেস প্ল্যান। তো ব্যবসা পরিকল্পনার মধ্যে 3টা প্রশ্ন আছে। একটা হলো উদ্যোক্তার জন্য কোন কাজটি করা সম্ভব, অর্থাৎ আমি যদি চিন্তা করি যে আমি বঙ্গবন্ধু হব, এটা সম্ভব নয়, কারণ তাকে যে ভয়েস দেওয়া হয়েছিল, তার যে লিডারশিপ ক্যাপাবিলিটি ছিল, তার ডাকে যে দেশের 7 কোটি মানুষ যুদ্ধ করেছে, এটা গড গিফটেড। বাংলাদেশে যদি আমি শেরে বাংলা একে ফজলুল হকের কথা বলি, তাদের মেধাও ছিল গড গিফটেড। আমি যদি বর্তমান সময়ের যে পিস টিভির যে প্রধান আলোচক ডক্টর জাকির নায়েকের কথা বলি, তাহলেও আমরা নিঃসন্দেহে সবাই মেনে নিবে যে উনার যে ব্রেন এটাও গড গিফটেড। সুতরাং সকলের ব্রেন সমান এটি নয়।
আমরা চেষ্টা করলেই কেউ মহাত্মা গান্ধী হতে পারবো না, আমরা চেষ্টা করলে নেতাজি সুভাষ হতে পারবো না, আমরা নেলসন ম্যান্ডেলা হতে পারবো না, কিন্তু তাদের সামনে তাদের পদাঙ্ক অনুসরণ করে আমরা অনেকটা এগিয়ে যেতে পারি। সুতরাং একজন উদ্যোক্তা যিনি হবেন তার জন্য কোন কাজটি করা সম্ভব, এটা উনি নীরবে নিভৃতে যখন থাকবেন তখন চিন্তা করলেই বুঝতে পারবেন। এবং লক্ষ্য অর্জনের সর্বোত্তম পথ কোনটি, অর্থাৎ ওনার দ্বারা কি সম্ভব এবং কিভাবে সম্ভব, এবং ভবিষ্যতে সেই একজন এন্টারপ্রিনারের প্রত্যাশাটা কি, উনি আসলে কি চাচ্ছে, এ প্রশ্নের উত্তর অনুসন্ধানের মাধ্যমেই আমাদের ব্যবসার পরিকল্পনার ভিত্তি সূচিত হয়। এখন আমরা দেখি ব্যবসা পরিকল্পনাটা কি আছে। সাধারণভাবে পরিকল্পনা বলতে বোঝায় ভবিষ্যতে কি করতে হবে, কিভাবে করতে হবে, কাদের সাহায্যে করতে হবে ইত্যাদি বিষয় চিন্তা ভাবনা করা। এটি মূলত একটি প্রতিবেদন যার মাধ্যমে ব্যবসায়ের বর্তমান চিত্র তুলে ধরার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপন্থা পরিধির উল্লেখ থাকে। ব্যবসা পরিকল্পনা হলো এমন একটি প্রতিবেদন যার মাধ্যমে ব্যবসার বর্তমান অবস্থা, যেমন বাজার পরিস্থিতি, আর্থিক অবস্থা, ঝুঁকি ইত্যাদি উল্লেখপূর্বক ভবিষ্যতের করণীয়, যেমন ভবিষ্যৎ প্রকৃতি নির্ধারণ, বাজার ব্যবস্থা, পণ্য বা সেবার প্রকৃতি, বাজারজাতকরণ কৌশল, ভবিষ্যৎ লক্ষ্য, অর্থসংস্থান ইত্যাদি যাবতীয় বিষয় উল্লেখ থাকবে। অর্থাৎ এই বিজনেস প্ল্যান হবে একটা বিজনেসের আয়না, মিরর। অর্থাৎ আমরা আয়নার সামনে দাঁড়াইলে যেরকম আমরা আমাদের প্রকৃত চিত্রের একটা রিফ্লেকশন পাবো, আমরা একটা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের একটা বিজনেস প্ল্যান দেখে বুঝতে পারবো যে এই ব্যবসাটা কোন পথে আছে এবং ভবিষ্যতে কোন পথে যাবে। অ্যাকর্ডিং টু ফিগ অ্যান্ড সিরোপোলিসের মতে, বিজনেস প্ল্যান ইজ এ ডকুমেন্ট দ্যাট প্রোভাইডস এন্টারপ্রিনার্স রোড ম্যাপ ফর সাকসেসফুল এন্টারপ্রাইজ। উনি বলছেন যে ব্যবসা প্ল্যান হচ্ছে একটা দলিল, একটা ডকুমেন্ট যেটা একজন এন্টারপ্রেনিয়রকে রোড ম্যাপ দেয়। অর্থাৎ আমরা যে কোনো একটা রাস্তায় চলতে গেলে যদি সেটা অপরিচিত রাস্তা হয়, তাহলে রাস্তার ডিমার্কেশন দেখে বা আমাদের রাস্তার যে চিহ্নগুলো আছে প্রত্যেকটা বাঁকে বাঁকে, এটা দেখেই আমরা রাস্তা চিনে ফেলতে পারি। ঠিক বিজনেস প্ল্যানটা হলে সেই ব্যবসার একটা ডিমার্কেশন বা রোড ম্যাপ। এখন প্রশ্ন হলো যে এটা দরকার আছে কি নেই, আমাদের বিজনেস প্ল্যান কোনো দরকার আছে কিনা, নাকি আমি ইচ্ছা করলেই কালকে থেকে ব্যবসা শুরু করতে পারবো, আগে থেকে কোনো চিন্তা ভাবনা করার দরকার আছে কিনা? অবশ্যই আছে। তো এটি আমরা এই প্ল্যানটা কিভাবে, অর্থাৎ ব্যবসায়ের রূপরেখা আমাদেরকে তৈরি করতে হবে। ব্যবসা পরিকল্পনার ব্যবসার একটা রূপরেখা, অর্থাৎ এর উদ্দেশ্য কি হবে, এর পরিকৃতি কি হবে, এর কার্য পরিধি কি হবে, এর কম্পিটিটর কারা, এগুলো মাথায় রেখেই আমাদের এই ব্যবসায়ের রূপরেখা ঠিক করতে হবে। মূলধন সংগ্রহ, অর্থাৎ বিজনেস প্ল্যান করার আগেই আমাকে চিন্তা করতে হবে আমার টাকা কোথা থেকে আসবে। অর্থাৎ যে কোনো একটা বিজনেস অর্গানাইজেশনের জন্য অর্থ সংগ্রহের কতকটা সোর্স আছে, অর্থাৎ সোর্সেস অফ ক্যাপিটাল, দ্যাট ইজ দ্য শেয়ার ক্যাপিটাল, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, ডিবেঞ্চার অ্যান্ড রিটেন আর্নিং। এই চারটা সোর্সের কোন সোর্স থেকে টাকা সংগ্রহ করলে ব্যবসায়ের জন্য বেশি লাভজনক হবে সেটা আমাকে ঠিক করতে হবে। এছাড়া কিন্তু আর সোর্সেস অফ ক্যাপিটাল নাই। যোগাযোগ মাধ্যম, আমি কিভাবে যোগাযোগ করব, আমি প্রজেক্ট প্রপোজাল তৈরি করব, আমার প্রকল্প কর্মসূচি তৈরি করতে হবে। ব্যবসার পরিকল্পনার মাধ্যমে শেয়ার হোল্ডার, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সরকার এবং বিভিন্ন স্টেক হোল্ডার গ্রুপ যারা আছে তাদের সাথে যোগাযোগ করতে হবে। কিভাবে যোগাযোগ করব, আমি কি অনলাইনে যোগাযোগ করব, নাকি আমি ডোর টু ডোর যোগাযোগ করব, নাকি সবার কাছে টেলিফোন করব, এটা আমাকে আগে ঠিক করে নিতে হবে। কিভাবে ঠিক করে নিব, কোন পথে গেলে সবচেয়ে বেশি লোককে জানানো যাবে সবচেয়ে কম খরচে, এটা আমাকে ঠিক করে নিতে হবে। বাহ্যিক পরিবেশের সাথে খাপ খাওয়ানো, অর্থাৎ আমি ব্যবসা করব, আমি কারোর সাথে মিশবো না, কারণ কোনো পরিবেশের সাথে খাপ খাওয়াবো না, তাহলে তো আমার ব্যবসা চলবে না। সুতরাং যে কোনো পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে আমাকে চলতে হবে। একজন উদ্যোক্তা কখনো মাথা গরম করলে হবে না, তাকে ইন্টারনাল এক্সটার্নাল বহুবিধ সমস্যার সম্মুখীন হতে হবে। সেই সমস্যা ওভারকাম করতে হবে। দেশের অর্থনীতি, দেশের রাজনীতি, দেশের ব্যবসা বাণিজ্য, দেশের ক্রেতা আচরণ, অনেক বিষয়। যেরকম আমি ছোট্ট একটু উদাহরণ যদি দেই, আমি বাজারে একটা জিনিস কিনতে গেলাম, হয়তো বললো কেজি কত টাকা, বললো 70 টাকা, আমি বললাম 30 টাকা হবে। তো বিক্রেতা রাগ করলে চলবে না, কারণ কাস্টমার যে দাম বলবে তুমি সেটা দিয়ে তাকে গলা ধাক্কা দিলে, মিয়া 70 টাকা জিনিস 30 টাকা বলো, কি পাগল পাইছো নাকি?
এ কথা বলার সুযোগ আমাদের নাই। অর্থাৎ যে কোনো অনুকূল প্রতিকূল, যে কোনো অ্যাবনর্মাল সিচুয়েশন, এই সকল অবস্থায় আমাকে কোঅপ করার সুযোগ থাকতে হবে, বা এ ধরনের মেন্টালিটি আমার থাকতে হবে। এরপর হচ্ছে উদ্যোক্তার আস্থা বৃদ্ধি, অর্থাৎ সেলফ কনফিডেন্ট তার তৈরি করতে হবে। অর্থাৎ উদ্যোক্তাকে চিন্তা করতে হবে যে তার দ্বারাই সবকিছু হবে, তার দ্বারা হবে না এ ধরনের কোনো সুযোগ নাই, আরো 10 জন পাচ্ছে আমি কেন পারবো না, এ ধরনের আস্থা নিয়েই তাকে এগিয়ে যেতে হবে। তাকে দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে। তাকে আজকের বসে 20 বছর পরে কি হবে বা কি হতে পারে এ ধরনের চিন্তা তাকে করতে হবে। সে যত বেশি দূরদৃষ্টি সম্পন্ন হবে তত বেশি সাকসেস সে পাবে। এরপরে বলছে কন্ট্রোলিং, নিয়ন্ত্রণের হাতিয়ার। অর্থাৎ আমি সবকিছু লাগামহীনভাবে ছেড়ে দিলে চলবে না, আমাকে অনেক কিছুই নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। আমি যদি প্রোডাকশন করতে চাই, আমাকে কস্ট কন্ট্রোল করতে হবে, কস্ট রিডাকশন করতে হবে। বাজারে বাজার মার্কেটিং এর খরচ কমাতে হবে। আধুনিক বিশ্বে পরিকল্পনাকে নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে গ্রহণ করা হয়েছে। অর্থাৎ একটা বিজনেস প্ল্যান, একটা ব্যবসা প্রতিষ্ঠানের কন্ট্রোলিং এর যে বেস্ট ইনস্ট্রুমেন্ট, এটাই আধুনিক ব্যবসায়িকরা তাই বলছেন। বাজেট, বাজেট ছাড়া কোনো কিছুই হবে না। অর্থাৎ বাজেট কি? বাজেট ইজ এ নিউমেরিক্যাল এক্সপ্রেশন অফ ফিউচার প্ল্যানিং। ভবিষ্যতে কি করতে হবে সেটার নিউমেরিক্যাল এক্সপ্রেশন হচ্ছে বাজেট। একটা ব্যবসা প্রতিষ্ঠানের বহু বাজেটের প্রয়োজন হয়। অর্থাৎ আমরা অনেক আগে যখন আমি বিএল কলেজে অধ্যাপনা করতাম, তখন আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়কে লিখেছিলাম যে বাজেটের উপরেই পুরো একটা কোর্স দেওয়ার জন্য। অর্থাৎ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বা কস্ট অ্যাকাউন্টিং, এই সমস্ত সাবজেক্টগুলোতে বাজেটকে 2-3টা চ্যাপ্টার হিসেবে দেওয়া হয়, কিন্তু বাজেট কমার্সের ছাত্রদের জন্য একটা ভাস্ট বিষয়, যে বাজেটের উপরে একটা কোর্সই দেওয়া যেতে পারে। যদিও এখনো পর্যন্ত আমাদের আলাদা কোনো কোর্স আমরা বাজেট হিসেবে পাইনি। তো তোমাদের মাধ্যমে এই ভিডিও ক্লাসের মাধ্যমে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস এবং কারিকুলাম কমিটিতে যারা আছে তাদেরকে একটু জানানোর সুযোগ পাচ্ছি বলে আমার মনে হয়। সুতরাং আমি তাদের কাছে একটু আবেদন জানাবো যে অনার্স অথবা মাস্টার্সের যে কোনো একটা ইয়ারে শুধুমাত্র বাজেটের উপরেই একটা কোর্স দেওয়ার জন্য। তো আমরা নগদ বাজেট আছে, আমাদের ফ্লেক্সিবল বাজেট আছে, আমাদের উৎপাদন বাজেট আছে, আমাদের ক্রয় বাজেট, আমাদের বিক্রয় বাজেট, আমাদের যে মাস্টার বাজেট, এরকম বহুবিধ আমাদের পারচেজ বাজেট, আমাদের ক্যাশ বাজেট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এগুলো আমাদের বাজেটের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে। ব্যয় এবং অপচয় হ্রাস, অর্থাৎ আমরা বলছি আমাদের কস্ট অ্যাকাউন্টিং এর প্রধান কাজ কস্ট কন্ট্রোল অ্যান্ড কস্ট রিডাকশন। তো আমি সর্বনিম্ন খরচে আমি আমার কাজগুলো করতে চাই। আমাদের যে বাজারে যে পারচেস গুলো হয় সরকারি, সেখানে বলা হয়েছে যে আমি যখন কিনবো বা টেন্ডার আহ্বান করব তখন সবচেয়ে লোয়েস্ট প্রাইসে আমি টেন্ডার আহ্বান করব, যখন সেল করব তখন হাইয়েস্ট প্রাইসে আমি সেগুলো সেল করব। এরপরে বলা হচ্ছে কৌশল, অর্থাৎ ট্যাক্টফুল। আমরা বিভিন্ন সময় ট্রেনিং এ গিয়েছি, বহুবিধ আলোচনা করার পরেই লাস্ট আমাদের যিনি ট্রেনার, তাকে যদি জিজ্ঞাসা করা হয় স্যার এই ধরনের বাস্তবতার সম্মুখীন বিভিন্ন সময়ে আমাদেরকে হতে হয়, তখন সেগুলো আমাদের প্র্যাকটিক্যাল পড়ালেখার সাথে, থিওরিটিক্যাল পড়ালেখার সাথে প্র্যাকটিক্যাল কাজের মেলে না। তখন আমাদের স্যারেরা আমাদেরকে বলেন ইউ হ্যাভ টু বি ট্যাক্টফুল, অর্থাৎ যে যত বেশি ট্যাক্টফুল অফিসার সে তত বেশি সাকসেসফুল। সুতরাং যে যত বেশি ট্যাক্টফুল এন্টারপ্রিনার সে তত বেশি ব্যবসায় সফল হতে পারবে। সুতরাং এই ট্যাক্টফুল বিষয়টার মধ্যেই আমাদের বাজারজাতকরণ কৌশল, দেখা যাবে যে আরেকটা কোম্পানি বাজারজাতকরণ কৌশল এক ধরনের দিয়েছে, আমি ওর থেকে একটু ভিন্নভাবে আমি বাজারজাতকরণ কৌশল দিতে পারি কিনা। ওরা প্রোডাকশন এভাবে করছে, আমি আরেকভাবে করতে পারি কিনা। ওরা আইনগত কৌশল একভাবে নিচ্ছে, আমি আরেকভাবে নিতে পারি কিনা। ওরা এক ধরনের প্রোডাক্ট ডিজাইন করেছে, আমি আরেকভাবে করতে পারি কিনা। ওরা যে প্রোডাক্টের দাম নির্ধারণ করেছে আমি তার চাইতে আরো 8 আনা বা 4 আনা কম দামে দিতে পারি কিনা। আমার সাংগঠনিক কাঠামো ওদের চাইতে আরো একটু ভালো কিনা। আমি মানুষের ডোর টু ডোর প্রোডাক্ট পৌঁছে দিতে পারি কিনা। আমি ই কমার্স ই মার্কেটিং এর মাধ্যমে প্রোডাক্ট পৌঁছে দিতে পারি কিনা। অর্থাৎ সব সময় সকল কম্পিটিটর থেকে এক ধাপ এগিয়ে চলার যে কৌশল, সেটাকেই আমাদের গ্রহণ করতে হবে এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণে আমাদের সহায়তা করবে এই বিজনেস প্ল্যান। আমার যদি প্রি প্ল্যান থাকে তাহলে আমি ভেরিয়েন্স অ্যানালাইসিস করতে পারবো। আমি যে বাজেট করলাম,
অ্যাকচুয়ালের সাথে বাজেটের যে ভেরিয়েন্স গুলো আছে সেই ভেরিয়েন্স গুলো অ্যানালাইসিস করে আমাকে ফাইন্ড আউট করতে হবে যে কি কি কারণে আমার এই ভেরিয়েন্স গুলো সৃষ্টি হলো। আমি যে প্ল্যানটা করলাম সেই প্ল্যান অনুযায়ী আমার বাস্তবায়ন কেন হলো না, এর ফাইন্ডিংস গুলো খুঁজে বের করে সেই অনুযায়ী যদি আমি সঠিক সিদ্ধান্ত নিয়ে যেতে পারি তাহলে আমি এই ব্যবসায় সাকসেসফুল হতে পারবো। এখন এর যে ব্যবসায়িক পরিকল্পনা উন্নয়ন, আমি ব্যবসা পরিকল্পনাকে ডেভেলপ করতে চাই, এর যে অঙ্গীকার, সেই অঙ্গীকারগুলোর ভিতরে আমাদের ব্যবসা পরিকল্পনা উন্নয়নে আমাদের নিকোলাস জি শ্রীপোলিস 15টি ধাপের কথা বলেছেন এবং ডক্টর ইয়ার খান 25টি ধাপের কথা উল্লেখ করেছেন। তো আমি 15 এবং 25 কোনোটাই স্পেসিফিক উল্লেখ না করে তার মাঝখানে কতগুলো পয়েন্ট আমি তাদের থেকে নিয়েই একটু মেন পয়েন্টগুলো তোমাদের জন্য এখানে স্লাইডে দেখাচ্ছি। সেটা হলো ব্যবসায়ের প্রতি উদ্যোক্তার অঙ্গীকার তৈরি করতে হবে। অর্থাৎ একজন উদ্যোক্তার কমিটমেন্ট থাকতে হবে। উদ্যোক্তার নিজের শক্তি ও দুর্বলতা বিশ্লেষণ করতে হবে। প্রত্যেকটা মানুষ, তুমি একটা স্টুডেন্ট, তুমি নিজেই জানো তোমার উইকনেস গুলো কি কি। আমি আগের একটা ক্লাসে বলছিলাম আমি বিসিএস পরীক্ষায় প্রিপারেশন নিতে চাই। আমি কি অঙ্কে দুর্বল? আমি কি ইংলিশে দুর্বল? আমি কি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে দুর্বল? আমি কি আমাদের যে সাধারণ জ্ঞানগুলো আছে সেটাতে দুর্বল, নাকি আমি আমার সাবজেক্টে দুর্বল? এটা নোবডি নোজ, অনলি ইউ ক্যান অ্যান্সার দ্য কোশ্চেন যে তুমি দুর্বল কতটুকু। একজন চোর, সে চুরি করে, কিন্তু সেও জানে এটি খারাপ কাজ, সেও জানে তার ভিতরে দুর্বলতাগুলো কি কি আছে। একজন ঘুষখোর অফিসার, তার মনটাও দুর্বল হয়ে যায় বিভিন্ন সময়ে। সে নিজে যখন অন্ধকারে বসে চিন্তা করে তখন সে মনে করে এটি ভালো কাজ না। তো সুতরাং প্রত্যেকটা মানুষ যদি নিজে থেকে চিন্তা করে সে কি কি অন্যায় করেছে, তার ভিতরে কি কি উইকনেস আছে, আর কেউ না জানুক, সে তো অন্তত দুনিয়ায় জানে, বাকি তো আল্লাহ জানে, সেটা তো আমি পরবর্তী আমলে কালের জন্য ছেড়ে দিলাম। তো সেই দুর্বলতাগুলো বিশ্লেষণ করে সেগুলো কিভাবে ওভারকাম করতে হবে এটা তাকে ঠিক করে নিতে হবে। এরপরে বলা হচ্ছে উদ্যোক্তার ব্যবসার জন্য প্রদত্ত কি পরিমাণ সময় হাতে আছে। অর্থাৎ তুমি ব্যবসার প্ল্যান করলে, ব্যবসা করলে, কিন্তু তুমি ব্যবসায় সময় দিতে পারলে না। তুমি যদি ব্যবসায় সময় দিতে না পারো তাহলে সে ব্যবসা সাকসেসফুল হবে এটি ভাবার কোনো কারণ আমি অন্তত মনে করি না। ব্যবসা পরিকল্পনার সকল দিক মূল্যায়ন করতে হবে। অর্থাৎ বিজনেস প্ল্যান তুমি করে দিলে উদ্যোক্তা হিসেবে তোমার কাজ হচ্ছে কোঅর্ডিনেশন করা। অর্থাৎ তোমার সকল অর্গানগুলো কাজ করছে কিনা, শরীরের সকল পার্টস যদি ঠিক মতো কাজ না করে। আমার পায়ে চোট লাগছে, আমার মুখ দিয়ে বেরোচ্ছে উফ শব্দটি, এটি কেন বেরোচ্ছে? কারণ আমার ব্রেন আমাকে সিগন্যাল দিচ্ছে শরীরের ওই পার্টস একটু ধাক্কা লাগবে। সুতরাং বিজনেসের যে কোনো পার্ট তোমাকে ধাক্কা দিবে, একজন উদ্যোক্তাকে ধাক্কা দিবে, সেভাবে তোমার প্ল্যান তৈরি করতে হবে। কারবারের স্থায়ী খরচ কি আছে, পরিবর্তনশীল খরচ কি আছে, সেমি ভেরিয়েবল কস্ট কি কোনগুলো আছে, এবং সব সময় পজিটিভ চিন্তা করতে হবে। একজন শিক্ষার্থীকে যদি বলা হয় দেখো তো গ্লাসের কতটুকু পানি আছে, অর্ধেক পানি রেখে কোনো ছাত্র যদি বা কোনো শিক্ষার্থী দেখে বলে স্যার গ্লাসের অর্ধেক খালি, দ্যাট ইজ দ্য পেসিমিস্টিক। আর একজনকে যদি দেখায় বলা হয় স্যার গ্লাসের অর্ধেক পানি আছে, দ্যাট ইজ দ্য অপটিমিস্টিক। সুতরাং অলওয়েজ অ্যাভয়েড পেসিমিস্টিক, অলওয়েজ অ্যাকসেপ্ট অপটিমিস্টিক। তুমি সবসময় পজিটিভ চিন্তা করবা, কখনো নেগেটিভ চিন্তা করা যাবে না। প্রতিষ্ঠানে ব্রেক ইভেন পয়েন্ট ঠিক করতে হবে। অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্ট হলো এমন একটি পয়েন্ট যে পয়েন্টে নো প্রফিট নো লস। অর্থাৎ তোমাকে আগে প্রফিট চিন্তা করলে হবে না, অ্যাট ফার্স্ট তোমাকে মার্কেটে জায়গা করে নিতে হবে। সেই মার্কেটে যদি জায়গা করে নিতে পারো, মার্কেটে যদি স্ট্যাবল শক্ত হয়ে দাঁড়াতে পারো, তোমার প্রফিট অটোমেটিক্যালি আসবে। এবং আমাদের যে প্রোডাকশন প্ল্যান সেটা প্রতিনিয়ত চেঞ্জ করে ফেলতে হবে, তার ডেভেলপমেন্ট ঘটাতে হবে প্রতিনিয়ত। এবার এক ধরনের সাইজ, পরের বার আর এক ধরনের সাইজ। এবার দেখলাম প্রোডাক্টের মোড়ক একরকম, পরবর্তীতে আর এক রকম। এবার প্রোডাক্টের সাথে কোনো ফ্রি যাবে না, ওবার প্রোডাক্টের সাথে একটা ফ্রি গেল, এটা প্রোডাক্টে 20-10% বেশি দিয়ে দিল। সুতরাং অলওয়েজ নতুনত্ব সৃষ্টি করতে হবে। পূর্ব নির্ধারিত মুনাফা অর্জনের জন্য প্রত্যাশিত বিক্রয় অর্জিত হবে কিনা তা গবেষণা করতে হবে। অর্থাৎ আমি যে প্রফিট টার্গেট করেছি তার জন্য আমার যে এক্সপেক্টেড সেলস সেটা নির্ধারণ করে দিতে হবে এবং সেই অনুযায়ী সেলস হচ্ছে কিনা সেটা গবেষণা করতে হবে।
এবং গবেষণা করে দেখতে হবে সেলস যদি না হয় কেন হলো না, কি কারণে আমার ত্রুটি হলো, আমার মার্কেট সার্ভে করা কি ভুল হয়েছে, আমার কাস্টমার কারা তাদেরকে আমি কি নির্ধারণ করতে পারিনি, তোমার প্রোডাক্টের কাস্টমার কারা আছে তাদেরকে ফাইন্ড আউট করতে হবে। আমি আইসক্রিম বাজারে যদি প্রোডাক্ট তৈরি করতে চাই তাহলে আইসক্রিম কারা খায় সেটা দেখতে হবে, কোন সময় বেশি খায় সেটা ঠিক করতে হবে। ব্যবসার জন্য উপযুক্ত স্থান, প্লেস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। অর্থাৎ একই বাজারে ভিতরে যারা ব্যবসা করে দেখা যায় কোনো দোকানের পজিশন 10 লাখ টাকা, কোনো দোকানের পজিশন 20 লাখ টাকা, কোনো দোকানের পজিশন 2 লাখ টাকা, কোনোটার আবার পজিশন ভাড়াও নেই, শুধু ভাড়া দিলেই চলে একই বাজারের এর প্লেসের কারণে। অর্থাৎ কোনো দোকান দেখা যায় জাস্ট হয়তো 4 রাস্তার মাঝখানে বা 3 রাস্তার মাঝখানে, সেই দোকানের পজিশনটা অনেক বেশি। সুতরাং তুমি যে ব্যবসাটা স্থাপন করবা সেই ব্যবসা যদি সুইটেবল জায়গায় হয় তাহলে এর জন্য আরো বেশি পয়সা খরচ করেই তোমাকে নিতে হবে। তুমি যদি মনে করো যে না পয়সা খরচ বেশি হয়ে যাচ্ছে, না, দ্যাট ইজ দ্য ইনভেস্টমেন্ট। অর্থাৎ তুমি এখানে বিনিয়োগ করলে এই বিনিয়োগ থেকে তোমার রিটার্ন আসতে হবে। ব্যবসার ধরন নির্বাচন করতে হবে। বাজারজাতকরণ পরিকল্পনা আমরা এগুলো পয়েন্ট আউট করার আগেই আলোচনা করে ফেলছি। ব্যবসার সাথে জড়িত ঝুঁকি ও তার সমাধান, ঝুঁকি এবং অনিশ্চয়তার কথা আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি। অর্থাৎ মানুষ আগে থেকে যেটি জানে সেটি হচ্ছে ঝুঁকি, আর মানুষ আগে থেকে যেটি জানে না সেটি আনসার্টেনিটি। অর্থাৎ আমরা প্রত্যেককেই মরে যাব, এটা সবাই জানে, সুতরাং এটা হচ্ছে ঝুঁকি। কিভাবে মরবো এটা কেউই বলতে পারবে না, আনসার্টেনিটি। আমি কি অ্যাক্সিডেন্টে মরবো, নাকি আমি সাপে কেটে মরবো, নাকি আমি পানিতে ডুবে যেয়ে মরবো, নাকি আমি রোড অ্যাক্সিডেন্টে মরবো, এটা নাকি আমি কোভিড-19 মারা যাবো, নোবডি নোস। সুতরাং যেটা মানুষ আগে থেকে জানে না সেটাই হচ্ছে আনসার্টেনিটি, আর যেটা মানুষ আগে থেকে জানে সেটাই হলো রিস্ক। সুতরাং আমি মরবো, এটা রিস্ক, এটা সবাই জানে। আর আমি কিভাবে মরবো এটা কেউ জানে না, সুতরাং আনসার্টেনিটি। যেরকম কোভিড এর কারণে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে যে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে, মাস্ক ব্যবহার করতে, ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধুইতে। অর্থাৎ বলা হচ্ছে এটা একটি শ্বাসের রোগ, আমাদের মেডিকেল সায়েন্স সেটাই বলছে। সুতরাং এই শ্বাসের রোগ থেকে বাঁচার জন্য আমরা অনেকগুলো পরিকল্পনা গ্রহণ করতে পারি, যার মাধ্যমে আমাদের সুস্থ থাকারও হয়তো একটা সম্ভাবনা তৈরি হবে। তারপরেও যদি মারা যায় তাহলে বুঝতে হবে যে মৃত্যু ওখানেই নির্ধারণ করা আছে। আমাদের যেরকম আমরা বলি ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ ওন ফেট, অর্থাৎ মানুষ তার নিজের ভাগ্যের নির্মাতা। এটা যদি আমরা কোরআনের সাথে মিলাই তাহলে কোরআন বলছে আল্লাহ কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত না সে জাতি নিজেরা তাদের নিজেদের ভাগ্য পরিবর্তন করে। তাহলে এই কথাটা কোরআন থেকেই এসেছে যে ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ ওন ফেট। সুতরাং কোরআনকে যদি আমি বলি দিস ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, অর্থাৎ একটা পূর্ণাঙ্গ জীবন বিধান, কিন্তু আমরা সেইটাকে আমরা আমাদের বাস্তব জীবনেই কখনো প্রয়োগ করতে পারি না, বা চিন্তাও করি না, বা ছুঁয়েও দেখি না যে আসলেই এটা কি জিনিস। সুতরাং আমরা আমাদের 24 ঘন্টার সময় তো আছে, 10 মিনিট সময় করে হলেও যদি আমরা সকল ধর্মের মানুষ, শুধু মুসলিম যে কোরআন পড়বে নট দ্যাট, কারণ কোরআনের অনুবাদ করেছে ভাই গিরিশচন্দ্র সেন, সে একজন মুসলিম নয়, সে একজন হিন্দু। সুতরাং কোরআন বহু লোক পড়তে পারে। ভারতে আমরা একজন ভদ্রলোকের কথা আমরা জানি যিনি বাংলাদেশেও একসময় এসেছিলেন, তার সাথে দেখা করার সৌভাগ্য আমার হয়েছিল, তখন আমি হাই স্কুল লেভেলে পড়ি। তার নাম ছিল ভগবান সন্ন্যাসী সাহা শিবশঙ্কর। উনি 10টা ধর্মের উপরে রিসার্চ করেছেন, লাস্ট ইসলাম ধর্মের উপরে রিসার্চ করে ডক্টরেট করেছেন। পরে ওনার নাম হয়েছিল, উনি এক রাতে নাকি আমরা আমাদের ওনার মুখেই শোনা যে উনি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন দেখে সপরিবারে মুসলমান হয়েছিলেন, ভারতের 50 কোটি মানুষের দেবতা, যাকে ভারতের মানুষ ভগবান সন্ন্যাসী শাহ শিবশঙ্কর বলে ডাকতো, তার নাম হলো পরবর্তীকালে ডক্টর ইসলামুল হক। উনি বাংলাদেশে একবার এসেছিলেন সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে, সেখানে আমি উপস্থিত ছিলাম। উনি সম্প্রতিকালে মারা গেছেন 2007 বা 9 সালের দিকে। তো যাই হোক, সকল ধর্মের মানুষ কোরআন পড়তে পারবে। আমরা যদি ডক্টর জাকির নায়েকের কথা বলি, উনি কি শুধু ইসলাম ধর্ম নিয়ে গবেষণা করে? না, উনি সকল ধর্মের একজন ছাত্র, এবং উনি নিজেকে ছাত্র বলে পরিচয় দিতে খুব গর্ববোধ করেন। কিন্তু উনি যে কত বড় মাপের একজন পণ্ডিত বিভিন্ন ধর্মের উপরে, সেটা আমরা তার লেকচার দেখেই বুঝতে পারি যদি আমরা নিউট্রাল অবস্থানে থাকি। যাই হোক, আমাদের ঝুঁকিগুলো মোকাবেলা করার মতন ক্যাপাবিলিটি আমাদের থাকতে হবে। এরপরে আমরা বলছি হিসাব রক্ষণের প্রয়োজনীয়তা, হিসাব ছাড়া চলবে না, আমাদের বেহিসাবি কোনো কিছুতেই চলা যাবে না। এরপরে বলছে ব্যবসার শুরুতে কর্মচারী নীতি, অর্থাৎ
আমি কোন ধরনের ম্যান পাওয়ার নিয়োগ দিব? আমি কি লো পেড কর্মচারী নিয়োগ দিব? আমি কি পার্মানেন্ট কর্মচারী নিয়োগ দিব? আমি কি ইউনিট বেসিসে কর্মচারী নিয়োগ দিব? আমি কি আওয়ার বেসিসে নিয়োগ দিব? আমি কি মান্থলি বেসিসে নিয়োগ দিব? আমি কি দক্ষ নিয়োগ দিব নাকি অদক্ষ নিয়োগ দিব? আমি কি লোকাল কর্মচারী নিয়োগ দিব নাকি বাইরের এলাকার কর্মচারী নিয়োগ দিব? অর্থাৎ সকল ক্ষেত্রে কিন্তু সুবিধা অসুবিধা আছে। যদি আমি বাইরের কর্মচারী নিয়োগ দেই, তাহলে দেখা যাবে যে তাদের বেতন একটু বেশি দিতে হবে, তাদের থাকা খাওয়ার খরচ বেড়ে যাবে। লোকাল কর্মচারী যদি নিয়োগ দিই, তাহলে তাদেরকে হয়তো একটু কম দামে দিতে পারবো। কিন্তু সেক্ষেত্রে আবার দেখা যাবে যে এক্সটার্নাল ইন্টারনাল কিছু প্রেশার তৈরি হবে, কারণ তারা স্থানীয় লোক। সুতরাং সর্ব অবস্থায় আমাকে প্ল্যান করে নিয়েই চলতে হবে। সামগ্রিক ব্যবসায় পরিকল্পনার সারসংক্ষেপ তৈরি করতে হবে। এরপরে বিজনেস পরিকল্পনার যে আমরা এখন আছি, প্রোফর্মা বিজনেস প্ল্যান কি? কভার পৃষ্ঠা থাকবে, তার সূচিপত্র থাকবে, সংক্ষিপ্তসার থাকবে, ব্যবসা সম্পর্কে তার বর্ণনা থাকবে, কি ধরনের ব্যবসা আমি করতে চাই, আমার সম্পত্তির বর্ণনা থাকবে, মূলধন এবং দায়ের হিসাব থাকবে, ব্যবস্থাপনা এবং শ্রমশক্তি থাকবে, প্রকল্পের স্থায়ী ব্যয়, অর্থাৎ যে কোনো একটা প্ল্যান তৈরি করতে চাই তার ফিক্সড খরচ কতগুলো আছে সেগুলো দেখতে হবে। প্রকল্পের অর্থায়ন পদ্ধতি, অর্থাৎ আমি ব্যবসা শুরু করলাম, যে কোনো সময় যদি শর্টেজ অফ ফান্ড দেখা দেয়, তাহলে আমি সেই শর্টেজ অফ ফান্ড কোথা থেকে মেটাবো? অথবা কারবারে যদি এক্সেস ফান্ড থাকে, তাহলে সেই এক্সেস ফান্ড আমি রিইনভেস্ট করব নাকি আমি এটা দিয়ে ঋণ পরিশোধ করব? এটা আমার পলিসিতে থাকতে হবে। প্রকল্পের মোট মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ধারণ করতে হবে, সেটি কয়েক বছরের জন্যও হতে পারে। এরপরে আর্থিক পরিকল্পনা সংক্রান্ত আরো যদি কোনো বিবরণ থাকে সেটাও আমাদের দেখতে হবে, এবং সহায়ক দলিলপত্র যা আছে সেগুলো আমাদের এই মধ্যে আসতে হবে। এরপরে প্রকল্প বাস্তবায়ন কর্মসূচিতে যেতে হবে, অর্থাৎ প্রত্যেকটা প্রকল্প আহ, বাস্তবায়ন করার যে একটা পাইলট প্রজেক্ট আমাদের হাতে থাকে, সেই পাইলট প্রজেক্টে যদি আমরা সাকসেসফুল হয়, তাহলে আমরা কমার্শিয়াল বেসিসে আসতে পারি। দেখা যাচ্ছে গোটা বিশ্বে কোভিডের জন্য বিশ্বের বহু দেশ, বহু গবেষণাগারে তারা এই কোভিডের জন্য যে কি বলে ভাইরাস বলুক আর টিকা বলুক আবিষ্কার করছে, চেষ্টা করতেছে প্রতিনিয়ত। তাহলে তারা কি সরাসরি বাজারে চলে আসতেছে? না, তারা বিভিন্ন সময়ে বিভিন্ন স্টাইলে ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজে মানুষের দেহে সেটাকে ইনজেক্ট করে সেটাকে রাখে টেস্ট করছে। দ্যাট ইজ দ্য পাইলট প্রজেক্ট। এরপর যখন এটি 100% সাকসেসফুল হবে, তখন এটা কমার্শিয়াল বেসিসে বাজারে প্রোডাকশন করবে এবং বাজারে আসবে। তো যে কোনো একটা বিজনেস প্ল্যান তৈরি করতে গেলে আমাকে এভাবেই আগাতে হবে। তো সুতরাং আমরা ব্যবসার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা আমরা বলেছি আমাদের একটা রোড ম্যাপ, আমাদের একটা আয়না। আয়নার সামনে দাঁড়ালে যেরকম আমাদের রিফ্লেকশন তৈরি হয়, আমি বিজনেস প্ল্যান দেখলেই যে কোনো মানুষ, যে কোনো স্টেক হোল্ডার, যে কোনো অ্যাডভাইজার, যে কোনো অ্যাডভোকেট, সরকার, আমাদের যারা ট্যাক্স অথরিটি আছে তারা, আমাদের যারা কি বলে উদ্যোক্তা আছে, তারা যারা লোন দিবে, তারা বিভিন্ন ধরনের কনসালটেন্সি আছে, তারা যারা আমাদের বিনিয়োগ করবে আমাদের প্রতিষ্ঠানে, যারা আমাদের শেয়ার হোল্ডার হবে, সবাই যেন এই বিজনেস প্ল্যান দেখে বুঝতে পারে যে এই ব্যবসাটা কোন দিকে যাবে। সুতরাং আমরা লাস্ট বলি যে ব্যবসা পরিকল্পনা এমন ভাবে তৈরি করা উচিত যাতে করে এর মাধ্যমে ব্যবসায়ের যাবতীয় বিষয় ফুটে ওঠে। অর্থাৎ আয়নার সামনে দাঁড়ালে যেমন তার প্রতিচ্ছবি দেখা যায়, তেমনি ব্যবসায় পরিকল্পনাই বলে দিবে সামগ্রিক ব্যবসার পরিস্থিতি। এখন আমরা দেখি একটা বিজনেস প্ল্যান তৈরি করতে গেলে আমাদের কোন কোন বিষয়গুলোকে কনসিডার করতে হবে। অর্থাৎ আমি ইন্টারমিডিয়েট পাশ করার পরে আমি কোথায় ভর্তি হবো? তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছ, তোমাদের কতটুকু প্ল্যান ছিল আমি জানি না। তো আমি পরীক্ষার হলেও বহু সময় স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করেছি ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা ডিউটি করতে, যে ইন্টারমিডিয়েট পাশ করে কি করবা? তো খুব কম সংখ্যক স্টুডেন্টের কাছ থেকে আমরা অ্যান্সার পেয়েছি যে স্যার আমি এটা করতে চাই। ম্যাক্সিমাম স্টুডেন্টের অ্যান্সার হচ্ছে দেখি স্যার রেজাল্ট কেমন হয়। দে হ্যাভ নো প্ল্যান, তাদের জীবনে কোনো প্ল্যান নাই। আমি বলতে চাচ্ছি এটা না যে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ভুক্ত কলেজগুলোতে যারা অনার্স পড়ে তারা অনেক খারাপ স্টুডেন্ট, নট দ্যাট। প্রত্যেকটা সাবজেক্টের কিছু ভালো স্টুডেন্ট অবশ্যই আছে, তবে এটুকু তো স্বীকার আমাদের করতেই হবে বা মেনে নিতে হবে, আমাদের লো ক্যালিভারের স্টুডেন্ট গুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়ে, এক্সেপশনাল কিছু ঘটনা বাদে। কারণ
আমি যদি কমার্সের ছাত্রদের কথা হিসাব করি, তাদের প্রথম টার্গেট জীবনে থাকে হয়তো কারো কারো আইবিএ অথবা ঢাকা ইউনিভার্সিটি, দেন রাজশাহী, দেন চিটাগং, দেন খুলনা, দেন কুষ্টিয়া, দেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জগন্নাথ, সিলেট, এরকম বহু ইউনিভার্সিটি এখন তৈরি হয়ে গিয়েছে বাংলাদেশে। অসংখ্য 53-54টা তারও বেশি পাবলিক ইউনিভার্সিটি আমাদের দেশে আছে। সেইগুলোতে ভর্তি হওয়ার পরে যে স্টুডেন্ট গুলো থাকে, এক্সেপশনাল কিছু ঘটনা ছাড়া যে তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে। এখন একজন ছাত্র যদি খুলনা ইউনিভার্সিটিতে পড়ে, সে যদি বলে আমি ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়েছিলাম, পড়ি নাই, এটা সহসাই মানুষ বিশ্বাস করবে না, এটা খুবই স্বাভাবিক। সুতরাং যে কোনো একটা বিজনেস প্ল্যান তৈরি করতে গেলে আমার কতগুলো কনসিডারেবল বিষয়কে মাথায় রাখতে হবে। তার বিষয়গুলো আমি একটু দেখে নেই, তারপরে আমরা কিভাবে একটা বিজনেস প্ল্যান তৈরি করতে হবে কাল্পনিকভাবে সেটার প্রফর্মা আমরা একটু দেখে নেব। শিল্প প্রতিষ্ঠান, বাজার এবং প্রতিযোগী সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে যে আমি কি ধরনের শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলবো সেটা আমি বুঝি না। আমি শেয়ার বাজারে যে বিনিয়োগ করছি, কিন্তু আমি যে শেয়ারটা বিক্রি করলাম, আমি শেয়ার মার্কেট বুঝি না, আমি সার্কিট ব্রেকার বুঝি না, আমি শেয়ারের সূচক বুঝি না, তাহলে আমি কিভাবে শেয়ার মার্কেটে বিনিয়োগ করব? সুতরাং আমাকে আগে শেয়ার মার্কেট বুঝতে হবে, আমাকে শিল্প প্রতিষ্ঠান বুঝতে হবে, আমাকে যে বাজারে আমি ব্যবসা করবো সেই বাজার বুঝতে হবে, সেই বাজারের কম্পিটিটরদেরকে বুঝতে হবে, কাস্টমারদের পালস আমাকে বুঝতে হবে। তা নাহলে আমি বিজনেস প্ল্যান তৈরি করতে পারবো না। বাজারে বর্তমান পণ্যটার অবস্থান কি, অর্থাৎ যে প্রোডাক্ট আমি তৈরি করতে চাইছি সেই এক্সিস্টিং প্রোডাক্ট বাজারে আছে কিনা, এবং সেটা কেমন চলে, না চললে কি কারণে চলে না, এগুলো আমাকে খুঁজে বের করতে হবে। এরপরে ব্যবসা পরিচালনার যে বাধা আসবে সেটা ওভারকাম করার মতন কৌশল আমাকে থাকতে হবে। আমি একটা বাড়ি করব, চাঁদাবাজার এসে দাঁড়ায় গেল যে ভাই এখানে 50 লাখ টাকা চাঁদা দিতে হবে, আমি দৌড় মারলাম, তাহলে তো আমি বিজনেস প্ল্যান তৈরি করতে পারবো না। আমি যে প্রজেক্ট প্রোফাইল তৈরি করছি সেটাও কোনোদিন বাস্তবে আসবে না বা আলোর মুখ দেখবে না। সুতরাং দৌড় মারলে চলবে না, তোমাকে স্পটে বসে তার মোকাবেলা করতে হবে। এই ধরনের মাইন্ড সেট আপ আগে থেকে তৈরি করতে হবে। অর্থ সংস্থান সম্পর্কে ধারণা থাকতে হবে, আমি কিভাবে টাকা নিব, কত দিনের জন্য নিব, কতদিনে আমার এই ব্যবসা প্রতিষ্ঠান আমার ব্রেক ইভেনে পৌঁছাবে, সেটা আমাকে ঠিক করতে হবে। সুনির্দিষ্ট লক্ষ্যগুলো কতদিনের মধ্যে এবং কিভাবে অর্জিত হবে তার একটা স্পষ্ট ধারণা থাকতে হবে। ব্যবসায়িক পরিকল্পনা অবশ্যই প্রবৃদ্ধির লক্ষ্যে হতে হবে। এখন আমরা দেখি যে কাল্পনিক তথ্যের সাহায্যে আমরা একটা বিজনেস প্ল্যান কিভাবে তৈরি করব। যেহেতু আমরা আগেই কোর্সের শুরুতে বলেছি, এই রাইটিং এ বিজনেস প্ল্যানে আমাদের কোনো কন্টেন্ট নাই। এই চ্যাপ্টারের প্রশ্ন আমাদের কেমন হবে, হয়তো দু একটা কোশ্চেন আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় যুক্ত বিভিন্ন পরীক্ষায় পড়েছে, কিন্তু বেসিক্যালি এই চ্যাপ্টারটা একটা অ্যাসাইনমেন্ট বেস চ্যাপ্টার। অর্থাৎ আমাদের যে টার্ম পেপার তৈরি করতে হয়, সেই টার্ম পেপার তৈরি করার জন্যই এই এন্টারপ্রেনারশিপ কোর্সটিতে এই চ্যাপ্টারটি দেওয়া হয়েছে। যার কারণে এখানে বিভিন্ন ব্যবসার প্ল্যান কিভাবে স্টুডেন্ট তৈরি করবে সেটা সংশ্লিষ্ট টিচার গাইড করবে, এবং সেই অনুযায়ী তোমরা স্যারের কাছে অ্যাসাইনমেন্ট জমা দিবা এবং তিনি ইভ্যালুয়েট করে তার নাম্বার জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠাবেন এবং তোমার টোটাল কোর্সের নাম্বারের সাথে এটি যোগ হবে। তো আমরা একটু সংক্ষেপে দেখে বলি সংক্ষিপ্ত সার, অর্থাৎ আমার বিজনেসটা কেমন হবে। তো আমি এখানে কিছু লেখার চেষ্টা করেছি কিভাবে 4জন বন্ধু মিলে 2018 সালে 1 জানুয়ারি বিসমি ফুডস নামে একটা ফুড ইন্ডাস্ট্রি গঠন করার উদ্যোগ তারা গ্রহণ করে। এই উদ্দেশ্যকে সামনে রেখেই একই সালের অক্টোবর মাসে 94 সালের কোম্পানি আইন অনুসারে প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে নিবন্ধিত হয়, যা পরবর্তীকালে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের আকাঙ্ক্ষা রয়েছে। এটা একটা কাল্পনিক বিজনেস, যে রাইটিং এ বিজনেস প্ল্যান, তার একটা সংক্ষিপ্ত সার। অর্থাৎ আমরা 4জন বন্ধু মিলে, এখন 4জন বন্ধু মিলে কি পাবলিক লিমিটেড কোম্পানি করা যাবে? যাবে না। তাহলে আমি যদি পাবলিক লিমিটেড কোম্পানি করতে চাই, তাহলে পাবলিক লিমিটেড কোম্পানি চালানোর মতন বা তৈরি করার মতন ফান্ড আমার নাই, সে ধরনের যোগ্যতা আমার নাই, সে ধরনের ম্যান পাওয়ার আমার নাই। বাজারে আমাদের সে ধরনের বাইন্ডিংস বহুবিধ আছে, বহু সমস্যার সম্মুখীন হতে হবে। সুতরাং আমাকে ওই যে বিন্দু দিয়েই সিন্ধু তৈরি করতে হবে। সুতরাং আমি আস্তে আস্তেই এই পর্যায়ে আগাবো। সুতরাং 4জন বন্ধু মিলেই তারা 18 সালে ঠিক করলো 1 জানুয়ারিতে বিসমি ফুডস নামে একটা ফুড ইন্ডাস্ট্রি তারা গঠন করবে, এবং এই উদ্দেশ্যকে সামনে রেখে একই সালের অর্থাৎ 18 সালের 1 অক্টোবর, তার মানে জানুয়ারি টু অক্টোবর, এই সময়টা এমনি এমনি দেওয়া হয়নি। এই সময়টা দেওয়া হয়েছে তাদের ওই 4জন বন্ধুর চিন্তা ভাবনা করার জন্য, মার্কেট সার্ভে করার জন্য, ডাটা কালেকশন করার জন্য, তারপরে যারা বড় বড় উদ্যোক্তা, যারা সফল ব্যবসায়ী, তাদের সাথে বিভিন্ন বিষয় শেয়ার করার জন্য, তাদের যে ব্যবসায়ের ডকুমেন্ট গুলো
সংগ্রহ করার যে প্রসিডিওর, সেই সবগুলো অর্থাৎ টোটাল মার্কেট সার্ভে করে একটা সিদ্ধান্ত উপনীত হওয়া, সেই কারণেই তারা এই সময়টা নিয়েছে এবং পরবর্তীকালে 94 সালের কোম্পানি আইন অনুযায়ী তারা প্রাইভেট লিমিটেড কোম্পানি নামে একটা কোম্পানি গঠন করে, যা তাদের ভবিষ্যৎ প্ল্যান আছে আমরা এটি পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করব। এখন ব্যবসায়ের নেচারটা কিরকম হবে, কি প্রোডাক্ট তৈরি করব? আমরা বলছি বিসমি ফুডস, তো বিসমি ফুডস কোন ধরনের প্রোডাক্ট বাজারে নিয়ে আসবে? ফুড তো আমরা বললাম সবই, আমি কি আইসক্রিম বানাবো নাকি রুটি বানাবো না পাউরুটি বানাবো না জুস বানাবো, সেটা আমাকে ঠিক করে নিতে হবে। সুতরাং তারা ঠিক করেছে, আমরা যেহেতু একটা কাল্পনিক তত্ত্বের ভিত্তিতে আমি একটা এই বিজনেস প্ল্যান দাঁড় করিয়েছি, এভাবেই আমাদের বিজনেস প্ল্যানটা তৈরি করতে হবে এবং তার যৌক্তিক কারণ উল্লেখ করতে হবে, তা নাহলে তো হবে না। যেরকম আমরা বললাম এখানে বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ, কৃষি প্রধান দেশের বিভিন্ন মৌসুমী ফল প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। এসব মৌসুমী ফলের উপর ভিত্তি করে হাতে গোনা কয়েকটা ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে যারা মৌসুমী ফলের রসকে বোতল বা প্যাকেটজাত করে বাজারজাত করছে, কিন্তু অত্যন্ত সম্ভাবনাময় হওয়া সত্ত্বেও অন্যতম অর্থকরী ফসল আখের রস। আমি আবারও বলি, আমি এই টোটাল কোর্সটি পড়ানোর জন্য বহু সময় বহুবার বাংলাদেশ চিনি খাদ্য শিল্প কর্পোরেশনের কথা উল্লেখ করেছি, আখের মিলের কথা উল্লেখ করেছি, কারণ এই উদাহরণগুলো আমার ভিতরে অটোমেটিক্যালি চলে আসে, যেহেতু আমি বাংলাদেশ চিনি খাদ্য শিল্প কর্পোরেশনের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফাইন্যান্স হিসাবে। আমি কেরু কোম্পানি, দর্শনা এবং মোবারকগঞ্জ সুগার মিল, কালীগঞ্জ, ঝিনাইদহে 2 বছর 4 মাস কর্মরত ছিলাম, যার কারণে আমার এই ঘুরে ফিরে আখের কথা মনে পড়ে, যার কারণে আমি আমাদের এই ব্যবসায়ের যে প্ল্যান এটা তৈরি করার সময়ও আমি সেই আখের রসকেই নিয়ে এসেছি। তো অর্থকরী ফসল হিসেবে আখের রস বোতলজাতকরণ ও বাজারজাতকরণের জন্য এখনো পর্যন্ত কোনো প্রতিষ্ঠান এগিয়ে আসেনি। অর্থাৎ আখের রস বোতলজাত করে বিক্রি করা যায়, আমার মনে হয় বাজারে এ ধরনের কোনো কোম্পানি এখনো এসেছে আমার জানা নেই। সুতরাং ইটস এ নিউ আইডিয়া। তাহলে তোমরাও ভবিষ্যতে মনে করতে পারো যে না, এটিও করা সম্ভব। যদি কেউ উদ্যোগ গ্রহণ করে এগিয়ে আসো, তাহলেও সে সফল হতে পারবা, এটি আমি আশা করি। তো যাক, বাজারজাতকরণের জন্য এখনো পর্যন্ত কোনো প্রতিষ্ঠান এগিয়ে আসেনি, তাই সম্ভাবনাময় এই পানীয়ের সঠিক মান বজায় রেখে ভোক্তাদের নিকট পৌঁছানোর গুরু দায়িত্ব নিয়েছে বিসমি ফুডস নামে এই প্রতিষ্ঠানটি। উদ্দেশ্য কি? তা আমি একটা কাজ করবো, আমার উদ্দেশ্য কি? আমি লেখাপড়া শিখছি, আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য চাকরি করা। শুধু কি তাই? আমার উপরে নির্ভরশীল লোক। এখন আমি যদি গ্রাম থেকে অনেক কষ্ট করে ঢাকা শহরে সার্ভাইভ করি, আমার ছেলেপেলেও যদি সেই কষ্ট করে সার্ভাইভ করে, তাহলে তো ভালো। কিন্তু আমি চাই না, বা আমরা কেউই চাই না আমি কষ্ট করেছি আমার ছেলেপেলে কষ্ট করুক, তারা একটু আরামে থাকুক, এটা সবাই চায়। তো প্রত্যেকটা জিনিসের উদ্দেশ্য আছে। তাহলে আমি এই ইন্ডাস্ট্রি কেন করতে চাই? আখের রসের কারণ হলো ক্রেতাদের বা ভোক্তাদের মানসম্মত হালকা পানীয় হিসেবে আখের রস সরবরাহ করা। তোমার কাছে 20 টাকা আছে, তুমি বাজারে একটা পেপসি কিনে খাচ্ছ, তুমি একটা ডাব কিনে খাও, তাহলে একটা পেপসিতে উপকার বেশি না একটা ডাবে উপকার বেশি? তুমি 5 টাকা দিয়ে একটা সিঙ্গাড়া কিনে খাচ্ছ, সিঙ্গাড়াটা না খেয়ে 5 টাকা দিয়ে একটা কলা কিনে খাও। দ্যাট ইজ দ্য পলিসি। তাহলে তোমার ক্ষতি হবে না। সুতরাং তোমার উদ্দেশ্য কি সেটা বুঝতে হবে। তাহলে কি আখের রস, এটি যদি আমরা প্রপারলি কাস্টমারদের কাছে পৌঁছায় দিতে পারি, অবশ্যই আমি মনে করি এটি অনেক ভালো চলবে। এবং আমার এই বিজনেস প্ল্যানের মাধ্যমে আশা করি তোমরা অনেকে উদ্যোগী হয়ে এ ধরনের কাজ করতে পারো। দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশে রপ্তানি করা যাবে, কর্মসংস্থানের সৃষ্টি হবে, রপ্তানি আয় বৃদ্ধি পাবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাহলে প্রোডাক্টের বিবরণটা কি, কেমন হবে এই প্রোডাক্টটা? কোমল পানীয় হিসেবে আখের রস বোতলজাতকরণ, বাজারজাতকরণ এই প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য হলেও ভবিষ্যতে অন্যান্য ফুড আইটেম তৈরি ও বাজারজাতকরণের উদ্দেশ্য এই প্রতিষ্ঠানের আছে। আমরা শুধু আখের রস বেচবো না, আমরা যদি এটাতে সাকসেসফুল হই, তাহলে আমরা আরো প্রোডাক্ট বাজারে নিয়ে আসবো। এই পানীয় অন্যান্য যে কোনো পানীয়ের চেয়ে উৎকৃষ্ট মানের ও স্বাস্থ্যসম্মত, একথা নিঃসন্দেহে বলা যায়। আবার জন্ডিসজাত রোগের জন্য এটি অনন্য পাথ্য হিসেবে স্বীকৃত। অর্থাৎ আমরা জানি জন্ডিসের কোনো ওষুধ নেই, একমাত্র আখের রস। তাই আশা করা যায় কোমল পানি হিসেবে আখের রসের চাহিদা দিন দিন বৃদ্ধি পাবে। তাহলে এটা হলো লজিক। সম্পত্তি, তাহলে আমি কি আখের রস বোতলজাত করব, তাহলে আমি কি হাতে মাড়াই করে বোতলে ভরে আখের রস বিক্রি করব? তাহলে কি সে আখের রস থাকবে? আজকের আখের রস 2 ঘন্টা পরেই নষ্ট হয়ে যাবে। সুতরাং আমার সম্পত্তি থাকতে হবে, আমি একটা ইন্ডাস্ট্রি করতে চাই। তো আমরা এখানে সবই কাল্পনিক তথ্য ইউজ করেছি। আমার জমি লিজ 10 বছরের জন্য আমি নিব, আমি দালান কোঠা বানাবো, আমার মেশিন পত্র লাগবে, আমার আখের রসের সংরক্ষণের জন্য ট্যাঙ্ক লাগবে, বৈদ্যুতিক মোটর লাগবে, রেফ্রিজারেটর ফ্রিজ লাগবে, ল্যাবরেটরি লাগবে এবং অন্যান্য আনুষঙ্গিক যন্ত্রপাতি। মোট 25 লক্ষ টাকার একটা ফাইন্যান্সিং আমরা
এখানে দিচ্ছি যে আমাদের সম্পত্তি বাবদ মোট 25 লক্ষ টাকা লাগবে এবং এর সবই ফিক্সড অ্যাসেট। মূলধন ও দায়, তাহলে কোম্পানির মূলধন দায় কি হবে? কোম্পানির মোট অনুমোদিত মূলধন 1 কোটি টাকা আমরা ঠিক করে নিয়েছি। এর অথরাইজড ক্যাপিটাল হচ্ছে 1 কোটি টাকা, যার মধ্যে 25 লক্ষ টাকার পরিশোধিত মূলধন, অর্থাৎ আমরা 4 জন উদ্যোক্তা মিলে 25 লক্ষ টাকা শোধ করে দিব এবং 10% সুদে দীর্ঘমেয়াদী ব্যাংক লোন নিব। কারণ লোন যদি কিছু না থাকে তাহলে আমাদের ট্যাক্স দিতে শেষ হয়ে যেতে হবে, যার কারণে প্রত্যেকটা ব্যবসায়ী লোকের টাকায় নিয়েই ব্যবসা করার চেষ্টা করে। লোকের টাকা নিয়ে ব্যবসা করলে আমাদের ট্যাক্স কম হয়। আমরা ফিনান্স ক্লাস, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি হয়েছি তখন আমাদের ফিনান্স কোর্সটি পড়াতেন তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের যে চেয়ারম্যান ছিলেন ডক্টর মাহবুব স্যার। উনি স্টক এক্সচেঞ্জের একজন মেম্বারও বটে। উনি ফ্রান্সের প্রথম ক্লাসে বলেছিলেন বিশ্বের সর্ব বোকা লোকটা, যে লোকটা সবচেয়ে বোকা, সে লোকটা নিজের পয়সায় ব্যবসা করে, অর্থাৎ লোকের টাকায় ব্যবসা করতে হবে। যার কারণে আমাদের টোটাল ইকুইটি ক্যাপিটালের একটা মেজর পোর্শন থাকবে আমাদের লোন। আবার জন্য আমরা লোনের ভারে কারবার শেষ না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। সুতরাং ডেট ইকুইটি রেশিওর যে আদর্শ মান, সেখানে বলা হয়েছে তোমার যদি 1 টাকা থাকে তাহলে 33 পয়সা থাকবে ঋণ, এর বেশি নয়। এটা আদর্শ। তো মোটামুটি 40 60 60 40 50 50 থাকতে পারে। ব্যবস্থাপনা শ্রমশক্তি কিরকম হবে? প্রতিষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ব্যবস্থাপনা পরিচালক, অর্থ হিসাব, মোস্ট ইম্পর্টেন্ট দুটো সেক্টর আমাদের, যে ফাইন্যান্স এবং মার্কেটিং। অর্থাৎ আমার ফাইন্যান্স করতে হবে, সেটা যদি ভালো না হয় এবং মার্কেটিং যদি ভালো না হয় তাহলে আমার সমস্ত প্ল্যান একদম অঙ্কুরে বিনষ্ট হয়ে যাবে। সুতরাং ব্যবস্থাপনার এই যে উদ্যোক্তারাই এই দুটো বিষয়ে দায়িত্ব নিবে, আমাদের ফিনান্স এবং অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট এবং মার্কেটিং। আরো যে 2 জন আমাদের উদ্যোক্তা আছে তাদের 2 জনকে আমরা যদি দুটো ডিপার্টমেন্টের দায়িত্ব দিতে পারি তাহলে ভালো হবে। সেক্ষেত্রে বলে যে দক্ষ শ্রমিক 10 জন, অদক্ষ 10 জন, অর্থাৎ ওই অদক্ষরাই দক্ষরা আন্ডারে থেকে দক্ষ হয়ে যাবে এবং খণ্ডকালীন যে সমস্ত শ্রমিক, অর্থাৎ এগুলো ইউনিট বেসিসে কাজ করবে বা ঘন্টা বেসিসে কাজ করবে, যত দরকার আমরা তত নেব। আমাদের প্রকল্পের মোট ব্যয় আমরা ধরেছি 40 লক্ষ টাকা। চলতি মূলধন খাতে ব্যয় হবে কি আখের রস ক্রয়, কেমিক্যাল ক্রয়, বোতল ক্রয় এবং অন্যান্য খরচ বাবদ ধরেছি 7 লক্ষ টাকা। সবই কাল্পনিক, আমি আগেই বলছি সবই কাল্পনিক। উপযোগ খরচ অর্থাৎ বিদ্যুৎ সংযোগ, টেলিফোন, গ্যাস, পানি, ডাক ও মনিহারি, বীমা, যাতায়াত, বেতন ও মজুরি, বিজ্ঞাপন এবং অন্যান্য খরচ বাবদ হবে আমাদের 8 লক্ষ টাকা। প্রকল্পের অর্থায়ন পদ্ধতি হবে সাধারণ শেয়ার, মূলধন ও ব্যাংক লোন, অর্থাৎ সাধারণ শেয়ারের মাধ্যমে আমরা টাকা সংগ্রহ করব এবং ব্যাংক লোনের মাধ্যমে। আর্থিক পরিকল্পনা কি? পরিকল্পিত আয় বিবরণী তৈরি করতে হবে এবং ব্যালেন্স শিট তৈরি করতে হবে বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে এর মাধ্যমে আমি কারবারের মোট লাভ, নিট লাভ, সম্পত্তি এবং দায়ের একটা পরিষ্কার চিত্র জানতে পারবো। সহায়ক দলিল কি? কোম্পানির স্মারকলিপি কি থাকবে, ট্রেড লাইসেন্স কি হবে, প্যাটেন্ট, কপিরাইট, বিক্রয় চুক্তি, বীমা চুক্তি এবং অন্যান্য প্রয়োজনীয় দলিল কি হবে তা আমাদেরকে জানতে হবে। প্রকল্প বাস্তবায়ন কর্মসূচিতে আমাদের যেতে হবে কি? পণ্য নির্বাচন, বাজার সমীক্ষা করতে হবে, প্রকল্পের রিপোর্ট, স্থায়ী চলতি মূলধনের সংস্থান করতে হবে, কারখানার স্থান নির্বাচন, যন্ত্রপাতি ফরমায়েশ, কারখানা বিল্ডিং তৈরি সমাপ্তির তারিখ, শ্রমিক কর্মচারী নিয়োগ, বিদ্যুৎ সংযোগ, পরীক্ষামূলক উৎপাদন, দ্যাট ইজ দ্য পাইলট প্রজেক্ট, এবং উদ্বোধন। তো পাইলট প্রজেক্ট যদি সাকসেসফুল হয় তাহলে আমি উদ্বোধন করব এবং বিক্রয় ব্যবস্থা করব এবং কমার্শিয়াল বেসিসে আমি প্রোডাকশনে যাব। গ্রন্থপঞ্জি কি? আমি সহায়ক গ্রন্থ, আমার এই প্রজেক্ট, এই প্ল্যান তৈরি করতে গেলে আমি কোন কোন বইয়ের সহযোগিতা নিয়েছি? বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা, বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা, এখানে দন্তুসা 2 বার হয়ে গেছে, তোমরা একটু কারেকশন করে নিও। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা, এবং শিল্পনীতি 2009, শিল্প মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এবং টিকা হিসেবে ক্ষুদ্র ব্যবসা, স্মারকলিপি, উদ্যোক্তা, পণ্য, ব্যয়, ইউটিলিটিস এবং শেয়ার, এগুলো ফুটনোট। এবং আমরা রেফারেন্স বই হিসাবে যে বইগুলো পেয়েছি তার মধ্যে আমাদের অধ্যাপক আজিজ স্যারের বই, কমার্স পাবলিকেশন, শিল্পোদ্যোগ, রেজাউল করিম স্যার, গ্রন্থকুটির, শাহ আলম স্যার, ডক্টর ইয়ার খান, এন্টারপ্রিনারশিপ, স্মল বিজনেস অ্যান্ড লাইফ অফ সাকসেসফুল এন্টারপ্রেনার্স। এবং আমরা এই যে শিল্প মন্ত্রণালয় এবং বাংলাদেশ সচিবালয়ের যে দুটো জার্নাল আমরা সেখানে ইউজ করেছি এবং বিভিন্ন ইন্টারনেট এবং আমার যে ব্যক্তিগত অভিজ্ঞতা, বিভিন্ন সময় প্রজেক্টে কাজ করেছি। আমি যখন বাংলাদেশ চিহ্ন খাদ্য শিল্প কর্পোরেশনে চাকরি করেছি তখন বহু স্টুডেন্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমাদের এই ইন্টার্নির জন্য আমাদের ইন্ডাস্ট্রি গুলাতে গিয়েছিল এবং সবসময় আমার যে ফাইন্যান্সার আমাকে তাদেরকে ইন্টাক্ট করে দিত। আমি নিজেও কেয়ারের উপরে কাজ করেছি, ইসলাম ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উপরে কাজ করেছি, গ্রামীণ ব্যাংকের উপরে কাজ করেছি, আমরা আশার উপরে কাজ করেছি। এভাবে বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন জায়গাতে কাজ করার সুযোগ হয়েছে। সেই অভিজ্ঞতা থেকেই আমি তোমাদের এই বিজনেস প্ল্যান কিভাবে তৈরি করতে হবে সেটা দেখালাম এবং আশা করি সবাই এটা থেকে
উপকৃত হবে এবং একটা বিজনেস প্ল্যান কিভাবে তৈরি করতে হবে তোমরা এই লেকচারের মাধ্যমেই আমি মনে করি তোমরা সবাই যারা এই ভিডিও লেকচারটি দেখবা তারা এই বিজনেস প্ল্যান অবশ্যই তৈরি করতে পারবা এবং প্রত্যেকেই এক একজন সফল উদ্যোক্তা হবা। তোমরা নিজেরা চাকরি খুঁজবা না, মানুষকে চাকরি দিবা, এই আশাবাদ ব্যক্ত করে এবং আমাদের এই এন্টারপ্রেনারশিপের আজকের শেষ লেকচার 12টি লেকচার আমাদের আজকে শেষ হয়ে গেল। আমাদের দায়িত্ব ছিল আমার বিশেষ করে এই এন্টারপ্রেনারশিপ কোর্সটি 12টি লেকচারে শেষ করার জন্য। আমি সেভাবে ডিজাইন করে শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল 12টি লেকচারের মাধ্যমেই আমি আমার এই কোর্সটি শেষ করার চেষ্টা করেছি। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি তোমাদের কোনো কাজে আসে তাহলে আমাদের শ্রম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শ্রম তথা বাংলাদেশ সরকারের শ্রম সার্থক হবে বলে আমি মনে করি। আজকের আমরা এই সর্বশেষ লেকচার থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। সামাজিক দূরত্ব বজায় রেখে চলো, নিরাপদে থাকো, বাইরে গেলে মাস্ক ব্যবহার করো এবং কিছুক্ষণ পর পর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে পরিষ্কার করো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।